স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি। রোববার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট। প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা গেছে। নিহত ৫ জনের মধ্যে ৪ জন ঢাকার নবাবগঞ্জের ও একজন দোহারের বাসিন্দা। নিহতরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের মোহাম্মদ রানা, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রাজু, ইবাদুল ইসলাম এবং দোহার বাজারের মোহাম্মদ হীরা মিয়া। তারা সবাই দুবাইয়ের আজমান প্রদেশে বাস করতেন এবং একই জায়গায় কাজ করতেন বলে জানা গেছে। কর্মস্থলে যাওয়ার পথে আবুধাবি রোডের শাহামা এলাকায় তাদের বহনকারী গাড়িটি হঠাৎ করেই বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই ৫ বাংলাদেশি। ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে রাজধানী মাসকাটের আমরাত নামক স্থানে এই দুর্ঘটনা হয়। নিহত ওই বাংলাদেশের নাম মোহাম্মদ খোরশেদ। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরের ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। হামিরিয়া থেকে কাজে যাওয়ার সময় আমরাতে দুর্ঘটনার শিকার হন তিনি বলে জানিয়েছেন ওমান পুলিশ। পরে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় খোরশেদের। যদিও জানা যায়নি দুর্ঘটনার কারণ। দুর্ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষ হলে দেশে পাঠানো হবে নিহতের মরদেহ। নিহত খোরশেদ ২ বছর আগে কাজের সন্ধানে ওমানে পাড়ি জমান। মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা প্রদান করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। জোহরা বাহারু শহরে করা হয় ২ দিনব্যাপী এই আয়োজন। শনি ও রবিবার স্থানীয় সময় সকাল ৯:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী রেমিটেন্স হাউসে চলে সেবা কার্যক্রম, যাতে হাইকমিশনের কনস্যুলার সেবা নেয় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এতে ই পাসপোর্ট, বায়ো এনরোলমেন্ট, এমআরপি পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন, প্রথম রাজনৈতিক সচিব রেহানা পারভিন সহ হাই কমিশনের অন্যান্য কর্মকর্তারাও। এছাড়া প্রবাসীদের সাথে আসা শিশুদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলতে হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসানের পক্ষ থেকে দেয়া হয় বঙ্গবন্ধু জীবনী সংক্রান্ত বিশেষ বই। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা আয়োজিত হয়েছে চীনের রাজধানী সাংহাই। এই উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর তরুণ প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় সভাটি। যৌথভাবে যার আয়োজন করে হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি অ্যান্ড চেম্বার অ্যাসোসিয়েশন ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয় সভাটি। এতে বক্তব্য রাখেন হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি অ্যান্ড চেম্বার অ্যাসোসিয়েশনের নির্বাহী চেয়ারম্যান চেন ফাং, পরিচালক সিন চিয়ানকাং, চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন ওয়াং সুপাই সহ অন্যান্য অতিথিরা। বাংলাদেশ, মিয়ানমার, আফগানিস্তান ও ক্যামেরুন সহ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ২০টিরও বেশি দেশের ৭০ প্রতিনিধি এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাড়ছে ভার্চুয়াল বিয়ের প্রবণতা। প্রযুক্তির কল্যাণে এখন ঘরে ঘরে ইন্টারনেট, স্মার্টফোন, অন্যান্য জরুরি কাজের মতো তাই বিয়ের মাধ্যম হিসেবেও অনেক প্রবাসী বেছে নিচ্ছেন প্রযুক্তিকে। অনেকেই বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সারছেন ভিডিও কলে। অবশ্য বিয়ে ভার্চুয়াল মাধ্যমে হলেও প্রবাসে গায়ে হলুদ সহ থাকে নানা জমকালো আয়োজন। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। বর ইতালিতে আর কনে বাংলাদেশে। ২ মহাদেশে অবস্থিত ২ দেশের দূরত্ব ৭,০০০ কিলোমিটারের বেশি হলেও তা তাদের বিয়েতে বাধা হতে পারেনি। প্রযুক্তি এক করেছে তাদের। ভিডিও কলে ইতালি প্রবাসী ফয়সাল সরকার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের সানজিদা আক্তার তামান্নার সাথে। ফয়সালের মতো বিভিন্ন দেশে বসবাসরত অনেক বাংলাদেশি বিয়ে সারছেন ভার্চুয়াল মাধ্যমে। মানুষের জীবনের এখন অবিচ্ছেদ্য অংশ প্রযুক্তি। এই প্রযুক্তি জীবন যেমন সহজ করেছে তেমনি বাড়িয়েছে এর উপর নির্ভরশীলতা। তাই বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করার জন্য এখন অনেকেই শরণাপন্ন হচ্ছেন ভার্চুয়াল মাধ্যমের। মূলত প্রবাসীরাই বিয়ের জন্য বেছে নেন এই পন্থা। সময়ের সাথে সাথে বাড়ছে ভার্চুয়াল বিয়ের জনপ্রিয়তাও। দেশে ফিরতে দেরি হওয়ায় অনেক প্রবাসী বাংলাদেশি বিয়ে সারছেন ভিডিও কলে। ভার্চুয়াল মাধ্যমে বিয়ের প্রবণতা সবচেয়ে বেশি ইউরোপ প্রবাসীদের মাঝে। বর ও কনে পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে পাত্র দেশে ফিরলে হয় বাকি আনুষ্ঠানিকতা। আমরা যারা সুদূর পূর্বাসীতে ইতালিয়া দেশে বা বিভিন্ন রাষ্ট্রে আসে, অনেক সময় দেখা যায় ছেলে এখানে থাকে, মেয়ে বাংলাদেশ থাকে। তখন ছেলের গার্জিয়ান এবং মেয়ের গার্জিয়ান উভয় মিলে একটা বিয়ের আয়োজন করা হয়। ছেলের পক্ষ থেকে ওখানে একজন উকিল আছে, উকিলের জায়গায় স্বাক্ষর করবে ছেলের পক্ষ থেকে। ছেলে যখন আবার বাংলাদেশে যাবে তখন ছেলে বরের যে স্বাক্ষরের জায়গা আছে সেখানে বর স্বাক্ষর করে নেবে। দেশের ইমাম সাহেবের
সহযোগিতা। এখানে ইমাম সাহেব ছিল, আমাদের গার্জিয়ান দেশে ছিল, এখানেও আমাদের গার্জিয়ান ছিল। আমরা সবাই মিলিতভাবে শুভ কাজটা ইনশাআল্লাহ এখন সমাপ্ত করিলাম। আমি মেয়ের পক্ষের গার্জিয়ান এবং উভয় ছেলের পক্ষের গার্জিয়ান সকলের উপস্থিতিতে আমরা বিবাহ কার্য সম্পন্ন করিলাম। প্রবাসীরা বলছেন কর্মক্ষেত্র থেকে ছুটি না পাওয়া, ভিসা জটিলতা সহ নানা কারণে বছরের পর বছর দেশে ফিরতে পারেন না অনেকেই। এ কারণে পরিবারের সিদ্ধান্তে বিদেশ থেকেই সেরে নেন বিয়ের আনুষ্ঠানিকতা। এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে বা চাকরি করছেন তাদের সময়ের অভাবে হয়তো দেশে যাইতে পারছে না, এই কারণে এরা কিন্তু টেলিফোনের মাধ্যমে বিবাহ করছে। ভিডিও কলের মাধ্যমে আমাদের ছোট বোনের বিয়ে সম্পন্ন হলো। বরকনের অবস্থান দুই দেশে হলেও এসব বিয়ে উপলক্ষে থাকে বেশ জমকালো আয়োজন। দেশীয় আমেজের বিয়ের অনুষ্ঠানে উৎসবে মাতেন প্রবাসীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রতি বছরের মতো এবারও স্বর্ণখচিত নতুন গিলাফে ঢাকা হয়েছে পবিত্র কাবা শরীফ। রোববার হিজরি নববর্ষের প্রথম দিন পরিবর্তন করা হয় চাদর। আগে কোরআনের আয়াত সজ্জিত সিল্ক কাপড়ে তৈরি গিলাফ হজের সময় আরাফার দিন পরিবর্তন করা হতো, তবে গত কয়েক বছর ধরে হিজরি নতুন বছরের প্রথম দিন পরিবর্তন করা হচ্ছে। গিলাফ পরিবর্তনের কাজে অংশ নেন 1.5 শতাধিক দক্ষ কারিগর ও প্রযুক্তিবিদ। 120 কেজি স্বর্ণ, 100 কেজি রূপা ও 1000 কেজি সিল্কের সুতা ব্যবহার করা হয়েছে গিলাফ তৈরিতে। 14 মিটার লম্বা গিলাফের মোট ওজন 1350 কেজি। বাংলাদেশে বিমান বিক্রি নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে এবারই প্রথম কঠিন প্রতিযোগিতা হচ্ছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী। তবে তিনি জানান, বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে এর সিদ্ধান্ত হবে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে। সচিবালয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ শেষে মোহাম্মদ ফারুক খান কথা জানিয়েছেন। তিনি বলেন, আগামী 1-2 মাসের মধ্যেই বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বোয়িং না এয়ারবাস তা এখন চূড়ান্ত না, তবে দেশের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই নেবে মন্ত্রণালয়। তিনি জানান, বাংলাদেশের ক্রয় সংক্রান্ত নিয়ম কানুন অনুযায়ী কেনাকাটা হবে। সরকার নতুন বিমান কিনতে চায়, বলেন এয়ারবাস ও ভালো অফার দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বোয়িং কেনার ব্যাপারে তাগাদা দিয়েছে। বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি তা যাচাই করে সুপারিশ করবে। পিটার হাস বলেন, আমেরিকার বড় অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ সহ তাদের পণ্য বিক্রি করতে চায়, যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উন্নয়ন করতে চায়, তবে কেনার প্রস্তাব বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আমরা এই মুহূর্তে বাংলাদেশে আরো নতুন বিমান ক্রয় করতে চাই, কারণ সেটা আমাদের জন্য প্রয়োজন এবং এই প্রয়োজন মেটাবার জন্য নতুন বিমান ক্রয় করতে চাচ্ছি। এবং এটা নিয়ে আপনারা জানেন যে একটা ইভ্যালুয়েশন কমিটি, বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে ইভ্যালুয়েশন কমিটি কাজ করছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের প্রস্তাবকে অগ্রাধিকার দিতে পারে সরকার। দুই দেশের অভিন্ন নদী এবং আগে থেকে প্রস্তাব দেয়ায় ঢাকার এমন অবস্থান বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, শেখ হাসিনা শি জিনপিং বৈঠকে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশ ভারত দুদেশের অভিন্ন নদী তিস্তা। ভাটির দেশ হওয়ায় শুষ্ক মৌসুমে এই নদীর পানি বাংলাদেশ পায় না বললেই চলে। আর বর্ষায় সেই পানির ফলেই বন্যায় বিপর্যস্ত জনজীবন, ক্ষয়ক্ষতি হয় সম্পদের। এই নদী যে হাহাকার হয়ে ভাঙিয়ে আসতেছে, বস্তা দিয়ে কোনো কাজের কোনো উপায় নেই। আমরা তো থাকতে পারতেছি না, এখন বাই নিয়ে এখন উদয় হয়ে যাইতেছে। পানি বন্টনের সব চূড়ান্ত হলেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নির্মমতায় তা ভেস্তে যায় 1 যুগ আগে 2011 সালে। পরে তিস্তা সহ অভিন্ন 54 নদীর পানি নিয়ে অববাহিকা ভিত্তিক বন্টনের কথা ভাবে ঢাকা ও দিল্লি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ দিল্লি সফরেও কারিগরি দল পাঠানোর কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दोनों देशों के युवाओं को मिलेगा। সোমবার বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনায় আবারও তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে দেশটির প্রস্তাব আসলে কি করবে বাংলাদেশ, এ প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর কাছে। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী।
10 জুলাই ঢাকা বেইজিং শীর্ষ বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীন কোনো প্রস্তাব দিলে তা যাচাই বাছাই করার কথাও জানান মন্ত্রী। চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে। ইনভেস্টমেন্ট যেমন আছে, তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করছে। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে। কোনো চুক্তি হচ্ছে না, 20 থেকে 22টি এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। টানা চতুর্থ দফা প্রধানমন্ত্রী হওয়ার পর এটি শেখ হাসিনার প্রথম চীন সফর। 11 জুলাই দেশে ফিরবেন সরকার প্রধান। শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এখনো বন্যার কবলে আসামের বিস্তীর্ণ এলাকা। শনিবার রাজ্যটিতে আরও 6 জনের মৃত্যু হয়েছে চলমান বন্যায়। এ নিয়ে প্রাণ গেল 58 জনের। জলাবদ্ধ রাজ্যটির 3,500-এর বেশি গ্রাম, পানিবন্দী 23 লাখের বেশি গ্রামবাসী। নিরাপদ আশ্রয়ের আকুতি জানিয়েছেন 55,000-এর বেশি মানুষ। তবে সবাইকে আশ্রয় কেন্দ্রে সরানো সম্ভব হচ্ছে না। ভয়াবহ এই বন্যায় প্রাণ হারিয়েছেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের শতাধিক পশু। কর্তৃপক্ষ বলছে আরও শোচনীয় ছিল 1 সপ্তাহ আগের বন্যা পরিস্থিতি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী 2 দিনের মাথায় পানি নামতে শুরু করবে। দিন দিনই ময়লার ভাগাড় হয়ে উঠছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। টনের পর টন ময়লায় ছেয়ে গেছে পাহাড়ের বিভিন্ন খাঁজ। পর্বতারোহীদের ফেলে আসা খাবারের প্যাকেট, তাঁবু আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসই পাল্টে গেছে ময়লার স্তূপে, যা অপসারণের সময় লেগে যাবে কয়েক বছর। বিশেষজ্ঞদের শঙ্কা, এতে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে পরিবেশের। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,000 ফুটের বেশি উচ্চতার এই পাহাড়ে আরোহণ করতে গিয়ে পদধূলির চেয়েও বেশি কিছু রেখে আসেন পর্বতারোহীরা। একসময় শ্বেতশুভ্র বরফে ঢাকা থাকলেও এখন শুধু আবর্জনারই দেখা মেলে এভারেস্টের বিভিন্ন খাঁজে। 1953 সালে প্রথমবারের মতো সফল অভিযানের পর থেকে মাউন্ট এভারেস্টকে ঘিরে পর্বতারোহীদের মাঝে আকর্ষণ বাড়তেই থাকে। প্রতিটি সামিটে আরোহীরা ফেলে এসেছেন নানা ধরনের বর্জ্য পদার্থ, এক এক করে যার পরিমাণ আজ বিশাল। স্থানীয়দের দাবি, পর্বতটির সর্বোচ্চ ক্যাম্পের আশেপাশে ময়লার পরিমাণ 40 থেকে 50 টন। সম্পূর্ণরূপে যা অপসারণ করতে লেগে যেতে পারে কয়েক বছর। এ পর্যন্ত মাত্র 11 টন ময়লা অপসারণ করা হয়েছে, যার মধ্যে পুরনো তাঁবু, খাবারের প্যাকেট, গ্যাস লাইট, অক্সিজেন ট্যাঙ্ক, খুঁটি আর দড়ি বেশি। অপসারণ করা এসব ময়লার বেশিরভাগই পুরনো। পাওয়া গেছে 1957 সালেরও আবর্জনা। কড়াকড়ি নিয়মের পর এখন অনেকটাই সচেতন পর্বতারোহীরা, দাবি শেরপাদের। বেশিরভাগ ময়লাই পুরনো অভিযানের। নতুন কিংবা সাম্প্রতিক সময়ের অভিযান থেকে খুব একটা ময়লা পাওয়া যায় না, কেননা সরকার ও স্থানীয় প্রশাসন এখন বেশ কড়া নিয়ম করেছে। তাছাড়া সচেতনতা তৈরি হয়েছে পর্বতারোহীদের মাঝে। যদিও বিশ্বের সর্বোচ্চ পর্বতকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। সরকারি অর্থায়নে নিয়োগ করা হয়েছে সেনা সদস্য ও পরিষ্কার কর্মীদের। ময়লা সঙ্গে করে না আনলে বাজেয়াপ্ত হয়ে যাবে আমানত। পর্বতারোহীদের জন্য করা হয়েছে এমন নিয়মও। জরিপ অনুযায়ী প্রতিটি সামিটে 8 কেজির বেশি ময়লা জমা হয় এভারেস্টের বিভিন্ন খাঁজে। সেই হিসেবে গত 70 বছরে প্রায় 140 টন বর্জ্য ছড়িয়ে আছে গোটা পর্বত জুড়ে। 2023 সালে 6,000-এরও বেশি সফল সামিটের সাক্ষী মাউন্ট এভারেস্ট। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।